সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আইএসটি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নতুন এক অধ্যায় পা রাখলাম, আইএসটি এডুকেশন কেয়ার, আমাদের ইউটিউব চ্যানেল। এটা আমরা আজ নতুনই ওপেনিং করলাম। তো আমরা এখানে আইএসটি অধ্যয়নরত স্টুডেন্ট যারা আছে ফার্স্ট ইয়ার, তাদেরকে হচ্ছে আমরা শিক্ষাদান দিয়ে থাকি এবং হচ্ছে শিক্ষামূলক কিছু ভিডিও আমরা এখানে পাঠদান করে থাকি। সেখানে হচ্ছে আমরা আইএসটি একাডেমিক যে পড়াগুলো আছে, অ্যানাটমি, ফিজিওলজি, কমিউনিটি মেডিসিন, এগুলো বিষয়ে আমরা বেসিক কিছু ধারণা এবং হচ্ছে একাডেমিক যে পড়াগুলো আছে সেগুলো আমরা আর কি আলোচনা করে থাকবো। তো শুরুতে আমি বলে রাখি, আমাদের এই আইএসটি এডুকেশন কেয়ারের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল, যারা যেখান থেকে ভিডিওগুলো দেখবেন অবশ্যই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন। এবং শুরুতে আমরা যেটা আলোচনা করব, বিশেষ করে আইএসটি যারা হচ্ছে 25-26 সেশন আছেন তাদের জন্য একটা নতুন চমক। সেটা হচ্ছে অনেকে অনেক বিভ্রান্তিতে পড়ে আছেন যে হচ্ছে আমরা আইএসটিতে আসছি, কিভাবে পড়াটা শুরু করব। অলরেডি আপনাদের বিভিন্ন আইএসটিতে দেখবেন অলরেডি 6 মাস, হয়তো 6 মাসে পড়বে আর কি, ক্লাস শুরু হয়ে গেছে। তো আপনারা পড়াশোনা কিভাবে শুরু করবেন এটা আপনারা বুঝতে পারতেছেন না। তো হচ্ছে এই বিষয়ে আমি হালকা কিছু নিজের অভিজ্ঞতা থেকে কিছু আপনাদের মাঝে শেয়ার করব, যে কিভাবে আমরা পড়াটা শুরু করব। তো আজকে আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি সাবজেক্টের যদি আমরা শুরু করতে যাই, প্রথমে আমাদের কিছু বেসিক আলোচনা করা অত্যাবশ্যকীয়। সেটা হচ্ছে আমাদের বেসিক জানতে হবে। আমরা যদি বেসিক স্ট্রং থাকি তাহলে হচ্ছে আমরা খুব সহজেই অ্যানাটমি ফিজিওলজি অ্যাকসেপ্ট করতে পারবো। সেটা হচ্ছে বেসিক যে আমাদের ধারণা আছে, বেসিকের মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ রকমের একটা প্রস্তুতি গুছিয়ে নিতে পারবো আমরা। বেসিক যদি আপনি যদি একটা অ্যানাটমি ফিজিওলজি যদি বেসিক জানেন কমিউনিটি মেডিসিনে, তাহলে আপনি দেখবেন যে আপনি সবার থেকে সব সময় আগে থাকবেন যদি আপনার বেসিকটা স্ট্রং থাকে। তো এই বেসিক সম্পর্কে আমি আজকে কিছু আলোচনা করব এবং হচ্ছে সেটা আলোচনা ধারণা দেবো আপনাদের মাধ্যমে কিছু। শুরুতেই আইএসটি এডুকেশন কেয়ার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে দেখলে আপনি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা আজকে আলোচনা করব অ্যানাটমি সাবজেক্টের কিছু বেসিক, অ্যানাটমি এবং ফিজিওলজি। আচ্ছা, অ্যানাটমি অ্যানাটমি জিনিসটা কি? এখন আমরা তো নতুন, অনেকে আসছেন, অনেকে ক্লাস করছেন, অবশ্য জানেন যে অ্যানাটমি জিনিসটা কি। অ্যানাটমির বাংলা হচ্ছে শরীরবিদ্যা। শরীরবিদ্যা এখন কি, আমরা যদি ডেফিনেশনে যাই তাহলে হচ্ছে অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ বডি স্ট্রাকচার এন্ড দ্য ফিজিক্যাল রিলেশনশিপ ইনভলভ বিটুইন বডি সিস্টেম। ঠিক আছে, এটার বাংলা যদি আমরা বলতে চাই, অ্যানাটমি বাংলা হচ্ছে কি শরীরবিদ্যা। এখন অ্যানাটমিতে আমাদের স্টাডি করা নেওয়া হচ্ছে আমাদের শারীরিক স্ট্রাকচার, বডির যে গঠন আছে সেই গঠন এবং সেটা ফিজিক্যাল রিলেশনশিপ কিভাবে একটা আরেকটার সাথে বন্ধনে যুক্ত আছে সেই বিষয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, যদি আমরা অ্যানাটমির ডেফিনেশনে যাই, আমি একটু ডেফিনেশন দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনারা ভালো বুঝবেন আর কি। ডেফিনেশন মানে সংজ্ঞা। ডেফিনেশনটা জানবো আমরা। Anatomy is the study of the body structure and the physical relationship between body system। আচ্ছা,
আমরা এখানে একটা ডেফিনেশন দিয়েছি, এক এক বইয়ে এক এক রকমের ডেফিনেশন রয়েছে। সেটা আমরা অ্যানাটমি যে যদি শুরুতে আমরা পড়তে যাই, সেখানে হচ্ছে দেখেন কি বলেছে, অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ দ্য বডি স্ট্রাকচার অ্যান্ড ফিজিক্যাল রিলেশনশিপ বিটুইন বডি সিস্টেম। যে আমাদের শরীরগত যে বিদ্যা আছে সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল, দেখেন বলা হয়েছে অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ দ্য বডি স্ট্রাকচার, বডির যে গঠন আছে সেই বডির গঠন এবং ফিজিক্যাল রিলেশনশিপ এবং শারীরিক যে সম্পর্ক বিটুইন বডি সিস্টেমের সাথে যে শারীরিক সম্পর্ক আছে সেটা হচ্ছে আমরা অ্যানাটমিতে জানতে পারবো। সহজ ভাষায় বলতে গেলে অ্যানাটমি ডেফিনেশন যদি আমরা সহজ ভাষায় বলতে যাই, তাহলে শরীরবিদ্যা এটা কি আমাদের শারীরিক স্ট্রাকচার, যে বডির গঠন এবং একটা আরেকটার সাথে যে যুক্ত আছে যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে আমাদের অ্যানাটমি। অবশ্যই আমরা অ্যানাটমি সম্পর্কে ক্লিয়ার হয়েছি। আর ডেফিনেশন আপনারা এক এক বইয়ে এক একটা দেওয়া আছে, আপনার যেটা কমফোর্টেবল মনে হয় আপনি সেটা পড়ে নিন। আচ্ছা, এখন সেম এখানে আরেকটা জিনিস ভুলে গেছি, যেহেতু আমরা দুইটা আলোচনা করব সেজন্য এটা হচ্ছে আপনি অ্যানাটমি ফিজিওলজি তো কম্বাইন্ড সাবজেক্ট, ঠিক আছে, মানে একটার মধ্যে দুইটা পড়ানো হয়। এখন অ্যানাটমি ডেফিনেশনটা আমরা জানছি শরীরবিদ্যা, এখন আমরা ফিজিওলজি ডেফিনেশনটা জানি। এখন ফিজিওলজি কাকে বলে? ফিজিওলজিতে মনে অ্যানাটমিতে আমরা কি বলছি, শারীরিক গঠন এবং ফিজিক্যাল রিলেশনশিপ, একটা শরীরের একটা আরেকটার সাথে বডি সিস্টেমের সাথে যুক্ত আছে, কিভাবে যুক্ত হয়েছে সেটা আমরা পড়ছি হচ্ছে অ্যানাটমিতে। এখন ফিজিওলজি ফিজিওলজি ইজ দ্য স্টাডি অফ বডি ফাংশন অফ দ্য বডি। এখন আমাদের শরীরে যে ওগুলো আমরা গঠন যে হলো আমাদের, সেই গঠন যে আমাদের সারা শরীরে আবৃত করে রাখছে, এখন ফিজিওলজি আমাদের কি মূলত একটা বেসিক ফিজিওলজি বলতে বুঝবেন যে বডি ফাংশন, আমাদের যে শরীরে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো কিভাবে কাজ করতেছে আমাদের শরীরে, সেটা হচ্ছে আমরা ফিজিওলজিতে জানবো। তো এখন আমরা যদি ফিজিওলজির ডেফিনেশনে যাই, তখন ফিজিওলজির ডেফিনেশন এরকম হয়, ফিজিওলজি ইজ দ্য সায়েন্স Physiology is the science of body function. How the body works. Body works. দেখেন কি বলা হয়েছে, ফিজিওলজি ইজ দ্য সায়েন্স অফ বডি ফাংশন, হাউ দ্য বডি ওয়ার্ক। ফিজিওলজি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের, এটা হচ্ছে মেডিকেল সায়েন্স দিলে আরেকটু ভালো হতো। যাই হোক, ফিজিওলজি হচ্ছে বিজ্ঞানের এমন একটি অধ্যায়, সেটা হচ্ছে বডি ফাংশন, মানে আমাদের শরীরের কাজ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে আপনার ফিজিওলজি। এখন আমরা সোজা কথা, কেউ যদি জিজ্ঞেস করে ফিজিওলজি মানে কি, যে আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেটা কিভাবে আমাদের শরীরের ভিতরে কাজ করতেছে, সেটা হচ্ছে ফিজিওলজি। ঠিক আছে, এই বিষয়ে আপনারা ক্লিয়ার। ডেফিনেশন আরেকটা ভাবে লেখা যায়, ফিজিওলজি ইজ দ্য স্টাডি অফ ফাংশন অফ দ্য হিউম্যান বডি। এটা দিলেও হয়, আপনার যেটা কি কমফোর্টেবল মনে হয় আপনি সেটা দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমাদের যেহেতু আমরা বেসিক করতেছি, আমাদের কিছু সাব ডিভিশন জানা দরকার। ডিভিশনগুলো মানে কিভাবে কয়টা ভাগে ভাগ হয়েছে আমাদের অ্যানাটমির সাথে সাব ডিভিশন, মানে কয়টা ভাগ হয়েছে আর কি অ্যানাটমি, সেটা আমরা একটু জানি। তাহলে আমরা এখন পড়বো কি, সাব ডিভিশন অফ অ্যানাটমি। সাবডিভিশন অফ অ্যানাটমি। প্রথমেই সাবডিভিশন অ্যানাটমির মধ্যে আছে, প্রথমে আমরা এক নম্বরে যেটা নেব যেটা হচ্ছে গ্রস বা মাইক্রোস্কোপিক অ্যানাটমি। গ্রস বা মাইক্রোস্কোপিক অ্যানাটমি,
এখন গ্রস মাইক্রোস্কোপিক এটা মানে কি, এটা তো আমাদের জানতে হবে। গ্রস বা মাইক্রোস্কোপ মানে গ্রস মানে কি, যেগুলো হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই না, যে অণুগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেটা দেখার জন্য আমাদের কি প্রয়োজন হয়, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। সেটাই হচ্ছে আমাদের গ্রস বা মাইক্রোস্কোপিক অ্যানাটমি। তাহলে আমরা লিখি এক নম্বর হচ্ছে গ্রস বা মাইক্রোস্কোপিক পপিক অ্যানাটমি। তাহলে কি বললাম, গ্রস বা মাইক্রোস্কোপিক অ্যানাটমি। এটা কি বললাম আমরা, গ্রস বা মাইক্রোস্কোপিক অ্যানাটমি হচ্ছে এমন একটি অধ্যায়, এমন একটি বিষয় নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে যে অণুগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলো দেখার জন্য আমাদের কি করতে হয়, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তাকে গ্রস বা মাইক্রোস্কোপিক অ্যানাটমি বলে। গ্রস যেটা, মাইক্রোস্কোপিক একটাই, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের গ্রস বা মাইক্রোস্কোপিক অ্যানাটমি। আচ্ছা, এই গ্রস বা মাইক্রোস্কোপিক অ্যানাটমিকে 3 ভাগে ভাগ করা হয়, 3টা ভাগে ভাগ করা হয়। এটাকে আবার 3টা ভাগে ভাগ করতে পারি আমরা, ঠিক আছে? 3টি ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ, ঠিক আছে? 3 ভাগে ভাগ করা হয়। এখন এটার মধ্যে 1 নাম্বার হচ্ছে কি, রিজনাল অ্যানাটমি, ঠিক আছে? রিজনাল অ্যানাটমি, সাবডিভিশন অ্যানাটমি, সরি, সাবডিভিশন অ্যানাটমিকে 3টি ভাগে ভাগ করা হয়। সাবডিভিশন অ্যানাটমিকে 3টি ভাগে ভাগ করা হয়, 3 ভাগে ভাগ করা হয়। 1 নাম্বার বললাম কি, গ্রস বা মাইক্রোস্কোপিক অ্যানাটমি। সেটা আমরা বললাম কি, যে যে অণুগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, যে জীবাণুগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, সেটা দেখার জন্য আমাদের কি করতে হয়, অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয়, সেটা হচ্ছে গ্রস বা মাইক্রোস্কোপিক অ্যানাটমি। আচ্ছা, একটা গেল। 2 নাম্বার কি, 2 নাম্বার কি, 2 নাম্বার পড়ছে আমরা কি, 2 নাম্বার পড়ছে রিজনাল অ্যানাটমি। রিজনাল, রিজনাল অ্যানাটমি। রিজন কি, রিজন কি, রিজন মানে হচ্ছে ভাগ। আমাদের শরীরের হচ্ছে যে আমাদের যদি আমরা রিজন করি, যেমন হচ্ছে মাথা একটা ভাগ, গলা একটা ভাগ, তারপরে হচ্ছে আপনার যে আপনার কাঁধ একটা ভাগ, বডি একটা ভাগ, হাত একটা ভাগ, পাও একটা ভাগ, এরকম হচ্ছে, এরকম রিজনাল অ্যানাটমি বলা যায়। রিজনাল অ্যানাটমি, গ্রস বা মাইক্রোস্কোপিক একটা বললাম, আর একটা বললাম কি, রিজনাল অ্যানাটমি, ঠিক আছে? এটা হচ্ছে আপনি আরেকটু এগুলো যখন আমরা বিস্তারিত করব তখন হচ্ছে আরেকটু ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? তো আপাতত এইটুকু আমরা কি, রিজনাল অ্যানাটমি, ঠিক আছে? রিজন যে আমাদের এই হিউম্যান বডির কয়টা রিজন আছে। সাপোজ হচ্ছে আমরা যদি স্কেলেটাল সিস্টেমে যাই, তখন হচ্ছে আমাদের রিজন যে আছে আমাদের আমাদের হিউম্যান বডিতে যে বোন যে আছে, বোনকে কয়টা রিজনে ভাগ করা হয়, একটা হচ্ছে এক্সিয়াল রিজন, আর একটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার রিজন। সেরকম হচ্ছে এক্সিয়াল হচ্ছে আমাদের কি, অক্ষীয় অংশ, অ্যাপেন্ডিকুলার কি আমাদের শরীরের ঝুলন্ত অংশ। ঝুলন্ত অংশ কোনগুলো, যে আমাদের হাত, 2 হাত 2 পা, এগুলো তো ঝুলন্ত অবস্থায় আছে। আর এক্সিয়াল মানে, অক্ষীয় মানে আমাদের হচ্ছে যে বুক, মাথা, এগুলো হচ্ছে আমাদের এক্সিয়াল অংশ বোঝানো হয়েছে। যাই হোক, 3 নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে সিস্টেমিক অ্যানাটমি, ঠিক আছে? সিস্টেম কি, সিস্টেমিক অ্যানাটমি। দেখেন, সিস্টেমিক অ্যানাটমি, অ্যানাটমিতে আমরা কি করছি, সিস্টেমিক অ্যানাটমি। আপনারা যখন প্রথম হচ্ছে আপনাদের ক্যাম্পাসে গেছেন, প্রথম কিন্তু আমাদের এই বডি সিস্টেম নিয়ে আলোচনা করা হয়। অ্যানাটমি, ডিফিনিশন, তারপরে অ্যানাটমিতে আমরা কয়টা সিস্টেম নিয়ে পড়বো, এগুলো নিয়ে আলোচনা করা হয়। এখন সিস্টেমিক অ্যানাটমি আপনারা বুঝতে পারতেছেন যে সিস্টেম মানে কি, যে আমাদের শরীরের বিভিন্ন সিস্টেম আছে, যেমন হচ্ছে আপনার স্কেলেটাল সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ধরো লিম্ফেটিক সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এরকম হচ্ছে বিভিন্ন সিস্টেম, এক এক সিস্টেমের এক এক কাজ, ঠিক আছে? আমাদের শরীরে হচ্ছে 10টা বা কোনো জায়গায় 11টা বলছেন, 11টা সিস্টেম আছে, তো 11টা সিস্টেমের 11টা কাজ রয়েছে, ঠিক আছে? আরেকটা আছে আমাদের যে হচ্ছে আপনার 4 নাম্বার, যেটা 4 নাম্বার আরেকটা করবো আমরা, সেটা হচ্ছে সারফেস অ্যানাটমি। সারফেস, সারফেস অ্যানাটমি। তাহলে সারফেস অ্যানাটমি কি, সারফেস মানে হচ্ছে, সারফেস আমাদের কি, আমাদের শরীরের
বহিরাগত অংশে মানে ইন্টারনাল না এক্সটার্নাল যেগুলো নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সারফেস অ্যানাটমি। যেমন বহিরাগত কি আমাদের স্কিন, স্কিন কি আমাদের শরীরের হচ্ছে বাইরে অবস্থান করে না নাকি ভিতরে অবস্থান করে? স্কিন অবশ্যই আমাদের শরীরের বাইরে। স্কিন আমাদের কি আমাদের শরীরকে আবৃত করে রাখছে। আবৃত মানে কি সারফেস, সারফেস মানে তো আবরণ। তেমনি হচ্ছে আমাদের হিউম্যান বডিতে স্কিন যেমন আবৃত করে রাখছে সেটা হচ্ছে আমাদের সারফেস অ্যানাটমি। তো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন আশা করি। প্রথম কি গ্রস বা মাইক্রোস্কোপিক অ্যানাটমি, যে অ্যানাটমিকে আমরা যে অণুগুলো আমরা খালি চোখে দেখতে পাই না এবং সেগুলো দেখার জন্য কি মাইক্রোস্কোপের প্রয়োজন হয় সেটা হচ্ছে গ্রস বা মাইক্রোস্কোপিক অ্যানাটমি। আর রিজনাল অ্যানাটমি হচ্ছে আমাদের যে রিজন আছে, আমাদের যে বিভিন্ন আমি বললাম যে আমাদের এক্সিয়াল রিজন, অ্যাপেন্ডিকুলার রিজন এবং হিউম্যান বডির যে রিজনগুলো আছে সেগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে রিজনাল অ্যানাটমি। আর সিস্টেমিক অ্যানাটমি হচ্ছে আমাদের হচ্ছে যেমন আমাদের প্রত্যেকটা সিস্টেম কিভাবে কাজ করতেছে, যেমন নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করতেছে, তারপর হচ্ছে আমাদের স্কেলেটাল সিস্টেম কিভাবে কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের সিস্টেমিক অ্যানাটমি। আর সারফেস অ্যানাটমি কি, যে বললাম আমাদের শরীরের বহিরাগত যে জিনিসগুলো অর্গান আছে যেমন স্কিন, সেগুলো আমাদের কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের সারফেসিক অ্যানাটমি। আচ্ছা, আপনারা হয়তো বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি যে পড়লাম, ঠিক আছে? মাইক্রোস্কোপিক অ্যানাটমি যে পড়লাম, এই মাইক্রোস্কোপিক অ্যানাটমিকে আবার হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? মাইক্রোস্কোপিক অ্যানাটমিকে দুই ভাগে ভাগ করা হয়। কি করলাম? মাইক্রোস্কোপিক অ্যানাটমি পড়ছিলাম আমরা এক নম্বরে কি মাইক্রোস্কোপিক অ্যানাটমি, মাইক্রোস্কোপিক অ্যানাটমি, ঠিক আছে? মাইক্রোস্কোপিক অ্যানাটমিকে কয় ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়, দুই ভাগে ভাগ করা হয়। আচ্ছা, মাইক্রোস্কোপিক অ্যানাটমিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি সাইটোলজি এবং হিস্টোলজি। মাইক্রোস্কোপিক অ্যানাটমি কি? একটা হচ্ছে নাকি সাইটোলজি, সাইটোলজি, সাইটোলজি। আর একটা হচ্ছে কি দুই নাম্বার হিস্টোলজি। হিস্টোলজি। এখন মাইক্রোস্কোপিক অ্যানাটমি আমি বলছিলাম, ওই আমরা প্রথমে আলোচনা করছিলাম যে অণুগুলো খালি চোখে দেখা যায় না, সেগুলো দেখার জন্য আমাদের কোনো একটা যন্ত্র প্রয়োজন হয়, অণুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয়, সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক অ্যানাটমি। এই মাইক্রোস্কোপিক অ্যানাটমি দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি সাইটোলজি এবং হিস্টোলজি। সাইটোলজি কি? সাইটো মানে হচ্ছে না সেল, আর লজি মানে হচ্ছে না ওই বিষয় হচ্ছে জ্ঞান, মানে যেটা বলা হয় আর কি। এখন হচ্ছে কি সাইটোলজি। সাইটোলজি কি আমাদের শরীরে সেল রয়েছে, এই সেল নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাইটোলজি বলা হয়েছে আর কি। আমাদের শরীরে যে সেলগুলো রয়েছে সেখানে যেটা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাইটোলজি। সেল বা টিস্যু, সোজা কথা, সরি সেল, জি। সাইটোলজি হচ্ছে যেখানে হচ্ছে আমাদের টিস্যু নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে আমাদের সাইটোলজি। আর হচ্ছে কি সেল নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাইটোলজি। আর হিস্টোলজি কি? টিস্যু নিয়ে আলোচনা যেখানে করা হয়। টিস্যু মানে কি? কলা। আমাদের যে বাংলাতে বলতে গেলে ইংলিশে বেশি বলে এটা আর কি। যাই হোক, হিস্টোলজি কি? এটা হচ্ছে সাইটোলজি কি? সেল নিয়ে আলোচনা করা হয়, সেল, সেল নিয়ে আলোচনা, আলোচনা। আর হচ্ছে কি হিস্টোলজি কি? টিস্যু, টিস্যু নিয়ে আলোচনা, আলোচনা। আচ্ছা, এখন আপনারা একটা সহজ জিনিস সবসময় মনে রাখবেন, এখানে সাইটো, এই ওয়ার্ডটা সাইটো, সাইটো শব্দটা আপনি যেইখানে আপনি পান না কেন আপনি বুঝে নেবেন সেখানে হচ্ছে সেল জাতীয় কোনো জিনিস নিয়ে, কোষ যেটা বলা আর কি, কোষ, কোষ নিয়ে কোনো জায়গায় আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে সাইটোলজি। আর হিস্টো, এটার দোকানে দেখবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে কি টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে হিস্টোলজি। এখন আপনার বিষয়টা বুঝতে পারছেন আসলে মাইক্রোস্কোপিক অ্যানাটমি দুটি ভাগ আছে, সাইটোলজি এবং হিস্টোলজি, ঠিক আছে?
সাইটোলজি এবং হিস্টোলজি। বিষয়টা ক্লিয়ার আপনারা সবাই আশা করি। প্রথমে কি মাইক্রোস্কোপিক অ্যানাটমিকে দুই ভাগে ভাগ করছি আমরা, একটা সাইটোলজি এবং হিস্টোলজি। সাইটোলজি কি সেল নিয়ে আলোচনা এবং হিস্টোলজি কি টিস্যুগুলো নিয়ে আলোচনা, এটুকু মনে রাখলে হবে আপাতত। আচ্ছা, এখন আমরা করব কি যে প্যাথোলজিক্যাল অ্যানাটমি। প্যাথোলজিক্যাল অ্যানাটমি, প্যাথোলজিক্যাল অ্যানাটমি কি? প্যাথোলজিক্যাল অ্যানাটমি কি করবো? 2 নম্বর প্যাথোলজিক্যাল অ্যানাটমি। প্যাথোলজিক্যাল অ্যানাটমি। এখন প্যাথোলজিক্যাল অ্যানাটমি কি? আপনারা তো হচ্ছে যে ল্যাব ডিপার্টমেন্টে আছেন, অনেকে হয়তো রেডিওলজি আছেন, ফিজিওথেরাপি আছেন, ডেন্টাল আছেন, সেগুলো বিষয়ে জানতে হবে যে প্যাথোলজিক্যাল অ্যানাটমি। প্যাথোলজিক্যাল অ্যানাটমি কি? যে হচ্ছে আপনার ফরেন বডি অ্যাটাক দ্বারা বোঝালে মনে হয় না, এক কথায় বোঝাবেন যে ফরেন বডির অ্যাটাক দ্বারা কোনো কিছু বোঝালে সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যানাটমি। প্যাথোলজিক্যাল অ্যানাটমি সাপোজ হচ্ছে আপনি আপনার শরীরের মধ্যে একটা ভাইরাস বা ফাঙ্গাস আপনাকে শরীরে অ্যাটাক করছে, সেটা হচ্ছে আপনার কি? প্যাথোলজিক্যাল অ্যানাটমি। ভাইরাস মানে আপনার যেগুলো খালি চোখে দেখা যায়, আপনি এটা বলতে পারেন যেগুলো খালি চোখে দেখা যায় না, ওগুলো সব কি? প্যাথোলজিক্যাল অ্যানাটমি। প্যাথোলজিক্যাল আমাদের প্যাথোলজিক্যাল যে টেস্টগুলো হয়, ঠিক আছে, যেমন হচ্ছে রক্ত, ব্লাড আমাদের সেল দেখি, তারপর বিভিন্ন ধরনের হচ্ছে আপনার যে টিস্যু আছে কিনা সেগুলো দেখি। তো এগুলো সব হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যানাটমিতে আলোচনা করা হয়। আর একটা কি? রেডিওগ্রাফিক অ্যানাটমি। ঠিক আছে, যারা রেডিওলজি আসে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কি? রেডিওলজিক্যাল অ্যানাটমি। রেডিওলজিক্যাল অ্যানাটমি কি? রেডিওলজি আমাদের যে যারা রেডিওলজি ডিপার্টমেন্টে আছেন অবশ্যই বুঝতে পারছেন আপনাদের কাজ কি। আপনাদের কাজ কি? এক্স-রে করবেন, সিটি স্ক্যান করবেন, এমআরআই করবেন। তো সেটাই বোঝা যাচ্ছে রঞ্জন রশ্মি দ্বারা মানুষের শরীরের যে অনেকের অনেক সময় দেখবেন যে হচ্ছে হাড় ভেঙে গেছে, হাত পা ভেঙে গেছে, ওই কোনো একটা রঞ্জক রশ্মি দ্বারা আমাদের শরীরের উপর একটা পড়বে, রঞ্জক রশ্মি আমাদের শরীরের উপর পড়ে আমরা হচ্ছে যে হাড় কোথায় ভাঙছে সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে স্ক্যান করতে পারি, যেখানে সেটা হচ্ছে রেডিওলজিক্যাল ডিপার্টমেন্ট। সেটা হচ্ছে রেডিওলজিক্যাল ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে রেডিওলজিক্যাল অ্যানাটমি বলতে পারেন আপনারা। ঠিক আছে, রেডিওলজিক্যাল অ্যানাটমি কি হয়? যে আমাদের কোনো এক রঞ্জক রশ্মি দ্বারা মানুষের শরীরের কোথায় ভেঙে গেছে না কি হয়েছে সেটা হচ্ছে হাড়গত বিষয় যেগুলো কেস আছে সব আমরা রেডিওলজিক্যাল অ্যানাটমির মাধ্যমে জানতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেডিওলজিক্যাল অ্যানাটমি। তারপরে হলো ক্লিনিক্যাল অ্যানাটমি। ক্লিনিক্যাল অ্যানাটমি কি স্যার? ক্লিনিক্যাল অ্যানাটমি, ক্লিনিক্যাল অ্যানাটমি হচ্ছে বিভিন্ন ডিজিজ সম্পর্কে আলোচনা করা হবে এখানে। যেমন হচ্ছে আপনার একটা রোগ হয়েছে, রোগ নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। সাপোজ আপনার জ্বর আছে বা হচ্ছে আপনার যে কোনো একটা সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেন, তখন হচ্ছে যে রোগ নিয়ে বা ডিজিজ নিয়ে যে সম্পর্কে আলোচনা করা হবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল অ্যানাটমি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি বললাম? মোটামুটি ভাবে অ্যানাটমিক্যাল সাব ডিভিশনগুলো ক্লিয়ার করলাম। ঠিক আছে, এখন আমাদের ফিজিওলজিক্যাল কিছু সাব ডিভিশন রয়েছে। ফিজিওলজিক্যাল আমরা কিছু সাব ডিভিশন করবো, আমরা এগুলো মিশালাম, অবশ্য আমরা বুঝতে পারছি। এখন যদি এগুলো আপনি একটু মাথার মধ্যে নিতে পারেন তাহলে হচ্ছে পরবর্তীতে আরো ভালো করতে পারবেন। ঠিক আছে, ফিজিওলজিক্যাল সাব ডিভিশন অফ ফিজিওলজিক্যাল অ্যানাটমি। ঠিক আছে, ফিজিওলজিক্যাল সাব ডিভিশন আমরা লিখে নিই। আচ্ছা, সাব ডিভিশন অফ ফিজিওলজি। এখন এই ফিজিওলজি তো আমরা প্রথমে বলছি যে বডি ফাংশন নিয়ে যেখানে কাজ করা হয় সেটা হচ্ছে ফিজিওলজি। আমাদের যে বডি কিভাবে কাজ করতেছে, বডির প্রত্যেকটা অর্গান কিভাবে কাজ করতেছে সেটা যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফিজিওলজি। এখন ফিজিওলজিতে আমরা যদি এক্সাম্পলে যাই, যে সাব ডিভিশন যদি এক্সাম্পলে যাই,
তখন আমরা এক নম্বরে লিখতে পারি, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে রেনাল ফিজিওলজি। রেনাল ফিজিওলজি। 2 নাম্বার কি নিউরোফিজিওলজি। নিউরোফিজিওলজি। 3 নাম্বার কি যে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। ফিজিওলজি। 4 নাম্বার কি রেসপিরেটরি ফিজিওলজি। ফিজিওলজি, রেসপিরেটরি ফিজিওলজি এবং কি এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি। তারপর হচ্ছে কি হিউম্যানোলজি। আচ্ছা হাঁটতেছে না। আচ্ছা এগুলো হচ্ছে আমি আগে আপনাদের একটু অবগত করি। সাব ডিভিশন অফ ফিজিওলজি। আগে আমরা পড়েছি কি সাব ডিভিশন অফ অ্যানাটমি। এখন আমরা পড়বো কি সাব ডিভিশন অফ ফিজিওলজি। ঠিক আছে, সাব ডিভিশন অফ ফিজিওলজি হচ্ছে রিনাল ফিজিওলজি। রিনাল কোন শব্দ কিডনির আরেকটা নাম কি জানেন? কিডনির আরেকটা নাম হচ্ছে রিনাল। ঠিক আছে, কিডনির আরেকটা নাম হচ্ছে রিনাল, মেডিকেল টার্ম হচ্ছে রিনাল। আর আমরা হচ্ছে আবার রিনালের কিডনির বাংলা হচ্ছে কি বৃক্ক, যেটা বলে বৃক্ক। যাই হোক, রেনাল শব্দটা আপনি মেডিকেল টার্মে হচ্ছে কিডনি খুব কমই পাবেন। এই রেনাল ফিজিওলজি কোন শব্দটা হচ্ছে যদি রেনাল যদি থাকে আপনি বিভিন্ন রিপোর্টে আপনি রেনালই পাবেন, কিডনি খুব কমই লেখা থাকে। ঠিক আছে, তো হচ্ছে রেনাল যেখানে পাবেন এক কথা বুঝে যাবেন সেখানে হচ্ছে কিডনি নিয়ে আলোচনা। ঠিক আছে, কিডনি নিয়ে আলোচনা। কি নিয়ে আলোচনা? রিনালে হচ্ছে কি আমাদের কিডনি নিয়ে আলোচনা। কিডনি যেখানে রিনাল যেখানে লেখা থাকবে আপনি বুঝে যাবেন সেটা হচ্ছে কিডনি নিয়ে আলোচনা। এখন নিউরোফিজিওলজি। নিউরো মনে রাখবেন, এটা নিউরো একটা শব্দ বলা আছে, এখানে হচ্ছে কি রিনাল মানে কি আমরা বলতে পারি কিডনি, এবং সেই অনুযায়ী নিউরো হচ্ছে আমাদের শরীরের নার্ভগুলো যে রয়েছে, যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের নার্ভ রয়েছে, যেমন হচ্ছে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ রয়েছে। যে এগুলো নার্ভগুলো যে আমাদের শরীরে কিভাবে কাজ করে, ঠিক আছে, সেটা হচ্ছে ফিজিওলজি। মানে তো বুঝি আমাদের শরীরের ফাংশনগত বিষয় যেটা, এটা তো যে নার্ভগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে নিউরোফিজিওলজি। তাহলে হচ্ছে কি নার্ভ বা স্নায়ুগুলো যেখানে কাজ করতেছে সেটা হচ্ছে আমাদের নিউরোফিজিওলজি। ঠিক আছে, কার্ডিওভাস্কুলার সিস্টেম। এখন এইখানে একটা বেসিক চলে আসছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। কার্ডিও মানে কি? কার্ডিয়াক মানে কি? হার্ট। আমাদের শরীরের যে হার্ট নিয়ে যেখানে আলোচনা করা হয় সেখানে হচ্ছে সেটা বলা হচ্ছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। শুধু হার্টই না, এখানে আরেকটা বোঝানো হয়েছে, দেখেন কার্ডিও মানে আমরা বুঝি হার্ট, এবং ভাস্কুলার মানে কি ব্লাড ভেসেল। আমাদের যে রক্ত নালীগুলো আছে, ব্লাড কিভাবে সঞ্চালন হচ্ছে সেগুলো কিন্তু আমরা এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে আমরা জানতে পারি, সেগুলো কিভাবে কাজ করতেছে সব হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। সাপোজ আপনার একটা বাসায় রুগী এসে বলতেছে আমার হার্টে সেই ব্যথা, আমার হার্টে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং হচ্ছে হার্ট রেট কমে গেছে। ঠিক আছে, তখন আপনি বলে যদি আমি কোন ডাক্তারটা দেখাবো, আমার হার্টে প্রবলেম, সেজন্য কোন ডাক্তারটা আমরা দেখাবো, তখন আপনি একজন মেডিকেল পার্সন হিসাবে আপনি যদি বলতে না পারেন যে হচ্ছে কি যেন আমি তো বলতে পারতেছি না এরকম, তখন একটু আপনি লজ্জিত হবেন ওই জায়গায়। ঠিক আছে, তখন আপনি বুঝে নেবেন যে কার্ডিও মানে কিছু করছি হার্ট, এবং ভাস্কুলার মানে হচ্ছে কি ব্লাড ভেসেল। হার্ট যেখানে আলোচনা হয় কার্ডিওলজি, আমরা কার্ডিওলজি বিষয়ে যে অভিজ্ঞতা মানে হার্ট বিষয়ে যে অভিজ্ঞতা তাকে তো দেখাবো, নাকি হচ্ছে আমরা নিউরোলজি ডাক্তারকে দেখাবো। নিউরোলজি কি? ব্রেন এবং স্পাইনাল কর্ড যে আছে আমাদের, সেগুলো যে অভিজ্ঞ নিউরোলজি ডাক্তার। এখন আমরা যদি হার্টের সমস্যা হয়েছে আমরা যদি নিউরোলজি ডাক্তারের কাছে যাই তাহলে কি কাজ হবে? না, আমাদের
যে যার সমস্যা যেটা সেটার কাছে যেতে হবে। কারণ কার্ডিয়াক মানে কি, হার্ট, কার্ডিও মানে হার্ট, কার্ডিয়াক মানে হার্ট, ভাস্কুলার মানে কি ব্লাড ভেসেল। এগুলো নিয়ে হাবিজাবি আছে, সবগুলো নিয়ে আলোচনা করাকে কার্ডিওভাস্কুলার ফিজিওলজি। এখন রেসপাইরেটরি ফিজিওলজি, এটা কি? রেসপাইরেটরি ফিজিওলজি আমাদের শরীরের শ্বাস প্রশ্বাস, আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, যে এই যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, ফুসফুসের মধ্যে বাতাস যাচ্ছে, বাতাস বের হয়ে যাচ্ছে, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, এই পুরো প্রক্রিয়াটা যে সম্পূর্ণ হচ্ছে এটা কিন্তু এই রেসপিরেটরি ফিজিওলজির মাধ্যমে। ফিজিওলজি মানে কি আমি আগেই পড়েছি যে ফাংশনগত জিনিস কাজ করে কিভাবে, সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি মানে শ্বাসগত, শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি আমরা, সেখানে কি কি ঘটনা বা কি কি ঘটতেছে সেগুলো হচ্ছে রেসপিরেটরি ফিজিওলজি। কারণ এন্ডোক্রাইনোলজি, ঠিক আছে, এই বিষয়ে ক্লিয়ার আপনারা, এই দুটো ক্লিয়ার, কার্ডিওভাস্কুলার এবং এটা ক্লিয়ার আশা করি। আর এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি কি? আমাদের যে হরমোন, বিভিন্ন ধরনের হরমোন রয়েছে, এই হরমোনগুলো আমাদের শরীরে কোন হরমোন কিভাবে কাজে লাগতেছে সেটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি হরমোন, আমাদের যে শরীরের বিভিন্ন হরমোন রয়েছে, পিটুইটারি হরমোন, থাইরয়েড হরমোন, তারপরে হচ্ছে আপনার হচ্ছে টেস্টিসোমারি, এবং বিভিন্ন ধরনের হরমোন রয়েছে, আরও অনেক হরমোন রয়েছে। এগুলো আপনি যখন হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমে পড়বেন তখন হচ্ছে আপনি সব বিস্তারিত জানতে পারবেন। দেখো এন্ডোক্রাইনোলজি, এটা আমরা বললাম যে হরমোন, হরমোন বিষয়ক যে হরমোন নিয়ে আলোচনা, হরমোন নিয়ে আলোচনা আলোচনা বা হরমোন মানে হরমোন আমাদের শরীরে কিভাবে কাজ করে সেটা নিয়ে বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার যে আরেকটা রয়েছে হিউম্যানোলজি, প্যাথোলজি, ওগুলো আমি আগে আলোচনা করে আসছি, ওগুলো আশা করি ওগুলো সম্পর্কে আর ধারণা দরকার নেই আপনাদের। এখন এখন আপনাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমরা কিছু বেসিক জানবো, সেগুলো হচ্ছে বেসিক, যেগুলো হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল টার্মিনোলজি যেটা বলে। আমরা কিন্তু এখন জানবো মেডিকেল টার্মিনোলজি। মেডিকেল টার্মিনোলজি, মেডিকেল টার্মিনোলজি প্লাস কি আর সাফিক্স, সাফিক্স জানবো। ঠিক আছে, কিছু সাফিক্স জানবো, মেডিকেল টার্মিনোলজি এবং সাফিক্স জানবো। দেখেন আমরা যদি পড়তে যাই, আমি শুরুতে বলে রাখি কিছু আমাদের দরকার, মানে বেসিক জানা দরকার। আর এই বেসিক যদি আপনি যদি অ্যানাটমি ফিজিওলজিতে যদি ভালো একটা কিছু জানতে চান তাহলে আপনাকে এই বেসিকগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। এখন দেখেন আমি কিছু বেসিক লিখে দিই এখানে, তারপরে আপনাকে বুঝাচ্ছি। এক নাম্বার হচ্ছে ম্যাক্রো, দুই নাম্বার মাইক্রো, তিন নাম্বার হাইপার, হাইপার, চার নাম্বার হাইপো, পাঁচ নাম্বার কি হচ্ছে মোনো, মোনো, ছয় নাম্বার কি হচ্ছে ডাই, ডাই। আচ্ছা, এখন দেখেন যেটা বললাম মেডিকেল টার্মিনোলজি বা সাফিক্স। প্রথমে আমরা হচ্ছে ম্যাক্রো, ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে বড়, বড়। এখন সাপোজ আপনি হচ্ছে মেডিকেল টার্মে বড় জাতীয় কোনো কিছু বুঝাইলো, মানে বড় কিছু বুঝাইলো,
তখন আপনি সামনে বা আপনি বিশেষ করে সাফিক্স মানে সামনে হচ্ছে যে ম্যাক্রো যদি থাকে আপনি নির্দ্বিধায় বলে দেবেন সেটা হচ্ছে বড় জাতীয় কোনো জিনিস বোঝাইছে, বড়। ঠিক আছে। আর এখানে আরেকটা লেখা আছে মাইক্রো। মাইক্রো মানে কি? ছোট, ছোট বা ক্ষুদ্র। ঠিক আছে, ছোট বা ক্ষুদ্র। এখন ছোট বা ক্ষুদ্র, ম্যাক্রো মানে কি বড়, মাইক্রো মানে ছোট। এটা কিন্তু আপনারা ভুলে ফেলান, একটু খেয়াল রাখবেন। ম্যাক্রো, ম্যাক্রো মানে কি বড়, আর মাইক্রো মানে ছোট। ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। এখন ম্যাক্রো মানে বড়, এটা আমি আপনাকে বুঝে ফেলাইছি যে ম্যাক্রো যদি কোনো ওয়ার্ডের মেডিকেল টার্মের যে আপনার বই পড়তে গিয়ে যেখানে থাকুক না কেন ম্যাক্রো আপনি বুঝে দেবেন সেখানে হচ্ছে বড় জাতীয় কোনো কিছু। এখন হচ্ছে মাইক্রো, মাইক্রো মানে কি ছোট। ওই যে আমরা পড়ে আছি যে গ্রস বা মাইক্রোস্কোপিক অ্যানাটমি। আচ্ছা এই যে মাইক্রোস্কোপিক যেখানে বললাম আমরা, সেখানে কি মাইক্রোটা আছে না? দেখেন তো মাইক্রোস্কোপিক, এখানে খালি স্কোপিক যোগ হয়েছে না, তাহলে হচ্ছে ওটা কি মাইক্রোস্কোপিক অ্যানাটমি। আমরা কি বলছি যে হচ্ছে ওকে খালি চোখে দেখা যায় না, যে ওটা দেখার জন্য কি মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয়? কারণ সেটা হচ্ছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু, ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। তাহলে হচ্ছে এটা মাইক্রো, মাইক্রো মানে ছোট বা ক্ষুদ্র, ইজিলি আপনি বুঝে গেলেন। ঠিক আছে। তোরা হাইপার, হাইপার মানে কি? হাইপার মানে উচ্চ বা বেশি, উচ্চ বা বেশি। এখন হাইপার, হাইপার শব্দটা আপনার অনেক শব্দ আপনি যদি পড়তে যান দেখবেন ফিজিওলজি, অ্যানাটমি ফিজিওলজি পড়তে যান সেখানে হচ্ছে আপনি অনেক ক্ষেত্রে আসবে এটা হাইপার। যেমন হচ্ছে আপনার, যেমন হচ্ছে আপনার যে হাইপার টেনশন, হাইপার টেনশন, তারপর হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া, তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম, এরকম আপনি অনেকগুলো ওয়ার্ড পাবেন। ঠিক আছে। এখানে কি আমার হাইপো দিয়েছে না, হাইপারটেনশন মানে কি উচ্চ রক্তচাপ, তাহলে হাইপার থাইরয়েডিজম মানে হরমোন যে আছে আমাদের থাইরয়েড হরমোন যে আছে সেটা বেড়ে গেলে সেটা হলো হাইপার থাইরয়েডিজম। তারপরে হাইপার গ্লাইসেমিয়া, গ্লাইসেমিয়া সেটা হচ্ছে আমাদের যে গ্লুকোজের পরিমাণ যেখানে বেড়ে যায় সেটা হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া। তাই হোক এরকম আপনি হাইপারটা অনেকগুলো ওয়ার্ড পাবেন। আপনি পড়তে গেলে আপনি যদি এইগুলো জিনিস যদি আপনি মনে রাখতে পারেন শুধু আপনি হচ্ছে একদম প্রো, মানে অ্যানাটমি ফিজিওলজি প্রো, আপনাকে আটকাতে পারবে না। এখন হাইপো, হাইপো, হাইপো মানে কি কম, হাইপো মানে কি কম। কোন শব্দের আগে যদি হাইপো থাকে, হাইপো যদি থাকে তাহলে বলবেন কম কোনো কিছু বলেছে। এখন এরকম একটা উদাহরণ দিয়ে আমি দেখেন, হাইপো থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম এটা কি? ওই যে আমি কিছুক্ষণ বললাম আগে বলছিলাম হাইপার থাইরয়েডিজম, আর বললাম হাইপোথাইরয়েডিজম। আমার থাইরয়েড হরমোন যেটা কমে যায় সেটাকে বলে কি হাইপোথাইরয়েডিজম। আচ্ছা এখন মোনো, আপনারা বুঝতে পারছেন? এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে মোনো, মোনো মানে কি? মোনো মানে হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল মানে কি এক, এক বোঝাইছে, এক, এক জাতীয় কোনো জিনিস বুঝাইছে। এক জাতীয় কোনো জিনিস বুঝাইছে মানে কি সেটা হচ্ছে মোনো। ঠিক আছে। এরকম আপনি মোনোতে আরো অনেক শব্দ পাবেন। ঠিক আছে, মনে রাখবেন শুধু মোনো মানে কি এক বোঝাচ্ছে। মোনোসাইট পাবেন, আরো অনেক বিভিন্ন ধরনের, আরো মেডিকেলে পড়তে গেলে মোনো। কিন্তু দেখেন আরেকটা কথা ডাই, ডাই, ডাই মানে কি? ডাই মানে বলা হচ্ছে টু, টু বা ডাবল, টু বা ডাবল মানে কি কথা একটাই, যে দুইটা জিনিস বুঝেছে ডাই। ঠিক আছে। ডাই মানে কি দুইটা। মেডিকেলের টার্মে আপনি যে শব্দ যদি ডাই যদি পান কোনো শব্দের আগে তাহলে নির্দ্বিধায় বুঝে যাবেন সেটা হচ্ছে দুই জাতীয় কোনো জিনিস বুঝেছে। কি বুঝাইছে? দুই জাতীয় কোনো জিনিস বুঝাইছে। যে মেডিকেল শব্দে কোনো ডাই যদি পান তাহলে বুঝবেন দুই জাতীয় কোনো জিনিস বুঝাইছে। আশা করি বুঝতে পারছেন। ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট, হাইপার মানে উচ্চ বা বেশি, হাইপো মানে কম, মোনো মানে এক মানে সিঙ্গেল, ডাই মানে টু বা ডাবল। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এখন আমরা জানবো ট্রাই, ট্রাই জানলাম। ঠিক আছে, কত ছিলাম? 7 ছিলাম আমরা, না
6 ছিলাম 7, সাথে কি বলা আছে ট্রাই, TRI, ট্রাই। ট্রাই মানে কি আগে লেখা নি ট্রাই ওয়ার্ক। আচ্ছা দেখেন 1 2 3 4 এখানে 5টা আমি লিখছি, আগে লিখছিলাম 5টা, দেখেন আগে 6টা লিখছিলাম, সরি 6টা লিখছিলাম, এখন 5টা 11টা। তো ট্রাই, ট্রাই, ট্রাই মানে কি, ট্রাই মানে হচ্ছে 3। তেমনি হচ্ছে আপনি এখানে টি মানে হচ্ছে কি বলেছে, 3 বলেছে, 3 বলেছে, 3 জাতীয় কোনো বস্তু হতে মানে হচ্ছে আমি যদি উদাহরণ দিই ট্রিকুয়েটাল, ট্রিকুয়েটাল, দেখেন এখানে কি বলেছে ট্রাই ট্রিকুয়েটাল মানে 3 জাতীয় কোনো কিছু বোঝায়। এখানে যে ট্রাই ব্যবহৃত হয়েছে তার মানে এখানে বুঝতে পারবেন যে এখানে 3 জাতীয় কোনো কিছু বোঝাইছে, 3 জাতীয় কোনো কিছু বোঝাইছে। এখন কোয়াড, কোয়াড মানে কি, কোয়াড মানে হচ্ছে 4, ঠিক আছে 4, 3 বা 4, 4 বোঝাইছে। এখন কোয়াড যে শব্দের আগে দেখবেন যে ব্যবহৃত হয়েছে তো নির্দ্বিধায় বলতে পারবেন সেখানে হচ্ছে 4 জাতীয় কোনো জিনিস বোঝাইছে, 4 মানে 4টা রয়েছে ওটাতে কোনো জিনিস 4টা। পলি, পলি মানে কি, পলি মানে হচ্ছে বেশি, এটাতে আপনি অনেকগুলো পাবেন, পলি মানে বেশি, যেমন হচ্ছে পলিসাইটিক, তারপরে হচ্ছে আপনার আরো রয়েছে পলিসাইটিক। এই যে এখানে কিন্তু আমাদের 2টা বেসিক চলে আসছে, আমরা কিন্তু আগে আলোচনা করছি, এটা হচ্ছে পলি একটা আর একটা হলো সাইটিক, ঠিক আছে। পলি মানে কি বলছি আমরা বেশি, আর হচ্ছে সাইটিক মানে কি ওই যে পড়ছি সাইটো বা সাইটিক যেখানে থাকবে সেখানে হচ্ছে সেল, মানে কোশ্চেনে যেখানে আলোচনা করা হবে সেটা হচ্ছে, তাহলে আপনি ইজিলি বলতে পারবেন, আপনি জানেন যে হচ্ছে পলি মানে কি, পলি মানে বেশি, আর সাইটিক মানে কি সেল। তার মানে কি এখানে কি বলছে, বেশি সেল যেখানে আছে সেটা বোঝানো হয়েছে না, হ্যাঁ সেটা বোঝানো হয়েছে, সেখানে হচ্ছে পলিসাইটিক মানে হচ্ছে বেশি সেল যেখানে থাকবে সেটা হচ্ছে পলিসাইটিক। আচ্ছা এখন অলিগো, অলিগো মানে কি, অলিগো মানে কম, অলিগো মানে কম, ঠিক আছে। কম জাতীয় হচ্ছে, কম জাতীয় হচ্ছে কোনো জিনিস বুঝালে আপনি বুঝে দিবেন সেটা হচ্ছে কম বোঝাইছে। এখন কম এই অলিগো দিয়ে যদি আমি কোনো একটা বাক্য দেখি, দেখেন এই যে অলিগো, অলিগো, অলিগো ইউরিয়া, ঠিক আছে। এই যে অলিগো শব্দটা চলে আসছে, অলিগো মানে আমরা পড়ছি কি কম, আপনি বেসিক জানেন যে অলিগো মানে কম। এখন এই অলিগো মানে কম বোঝানো হয়েছে, আর ইউরিয়া মানে কি, ইউরিন মূত্র মানে কি আপনার মূত্রটা কম, স্বাভাবিকের তুলনায় কম, সেটা হচ্ছে অলিগো বলেছে। আর হচ্ছে পলিউরিয়া, এটাতে আরেকটা হবে পলিউরিয়া, ঠিক আছে। আপনি নিজে নিজে উদাহরণ করতে পারবেন যে আপনি বেসিক জানেন, আপনি বেসিক যদি জানেন আপনার কাছে এগুলো পাঁচতালাপ মনে হবে, ঠিক আছে। এখন বললাম আমি অলিগো মানে কম, ঠিক আছে। অলিগোতে একটা বাক্য দেখে দিলাম সেটা হচ্ছে অলিগো ইউরিয়া, আর পলিউরিয়া মানে বেশি, অলিগো ইউরিয়া মানে কম। এখন আরেকটা ওয়ার্ড এখানে রয়েছে দেখেন, সেটা হচ্ছে ট্র্যাকি বা ট্র্যাকি যেটা বলে, ট্র্যাকি মানে হচ্ছে কি ফাস্ট, ঠিক আছে। ট্র্যাকি মানে কি ফাস্ট, ফাস্ট। এখন এই ট্র্যাকি শব্দটা যদি আপনি জানেন, আরেকটা লিখি এখানে যে জায়গা আছে রেডি, এটা হচ্ছে রেডি। ট্র্যাকি মানে হচ্ছে ফাস্ট, ট্র্যাকি মানে হচ্ছে কি ফাস্ট। এখন এই ট্র্যাকি শব্দটা আপনি পাবেন যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেটা বললাম হার্ট নিয়ে যখন আলোচনা করবেন তখন হচ্ছে আপনি এই শব্দটা পাবেন, তখন আপনি জানেন, আপনি যে বলছিল যে অমুক স্যার সুমন স্যার আমাদের এটা পড়াইছিল যে হচ্ছে ট্র্যাকি মানে হচ্ছে ফাস্ট পড়াইছিল, তার মানে এই ট্র্যাকিটা যদি আমরা একটা শব্দ নাকি কার্ডিওভাস্কুলার সিস্টেম আমাদের আসবে ট্র্যাকি কার্ডিয়া, এই যে এখন এই জিনিসটা দেখেন ট্র্যাকি কার্ডিয়া,
টেকি মানে কি ফাস্ট, আমরা পড়ছি কি ফাস্ট, টেকি মানে ফাস্ট। এই কার্ডিয়া মানে আমরা পড়ছি কি বলছি না, কার্ডিয়া, কার্ডিও, এইগুলো এইগুলো মানে আমরা পড়ছি কি হার্ট। এটা মানে পড়ছি কি আমরা কার্ডিও যেটা থাকে হার্ট, ঠিক আছে হার্ট। আর ফাস্ট মানে কি হার্টের যেখানে হচ্ছে স্বাভাবিকের তুলনায় মানে যদি বেড়ে যায় তখন হচ্ছে সেটা বলা হচ্ছে কি ট্যাকিকার্ডিয়া। আর সেই তুলনায় আমি আরেকটা হচ্ছে বেডি, বেডি মানে কি স্লো, ঠিক আছে বেডি মানে স্লো। তো যেগুলো একটা মনে রাখবেন যে হচ্ছে বেডি, বেডি বেডি মানে কিন্তু একটু স্লো, ঠিক আছে। মনোজ স্যারে বললাম যে হচ্ছে আমাদের স্যার আমাদের পড়াইছিল যে হচ্ছে ট্র্যাকি মানে ফাস্ট, যদি আপনি বেডি, বেডি যদি মনে রাখেন যে বেডি মানুষ একটু স্লোই হয় আর কি, ঠিক আছে। বেডি মানুষ স্লো হয় যদি সেটা যদি এটা যদি মনে রাখতে পারে, যদি মনে না থাকে আপনি এটা কাজে লাগাতে পারেন যে বেডি মানুষ একটু স্লো হয়, তার মানে কি স্লো বেডি। সাথে এখানে আছে ট্র্যাকি মানে কি বলছি ফাস্ট, মানে হার্ট রেট বেড়ে গেলে ট্র্যাকি কাটিয়ে, হার্ট রেট কমে গেলে স্লো মানে কম, তখন আছে কি আপনার বেডি, এটাকে শুধু বেডি, ঠিক আছে। আপনি বুঝতে পারছেন আশা করি। আজকে আমরা কতদিন পর্যন্ত বললাম, আজকে আমরা বললাম হচ্ছে 12, ঠিক আছে 12টা বললাম, আর কিছু আমরা বেসিক জানতে পারছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরো যে রয়েছে সেগুলো আমরা অনেক সুন্দরভাবে জানবো, যে আর কিছু টার্মিনোলজি অনেক আছে। আমি বলি এগুলো যদি আপনি বলে দিচ্ছি, এগুলো যদি আপনি ক্লাস রেকর্ড বা ভিডিওগুলো দেখেন, আপনি আরো সুন্দরভাবে অনেক কিছু শিখতে পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এইটুকুই। নেক্সট টাইমে আবার ক্লাসে ভিডিও আপলোড হবে। আর আবারও বলে রাখি, আইএসটি এডুকেশন কেয়ার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং এখানে আশা করি আপনি কিছু ভিডিও পাবেন যা আপনার জন্য অনেক উপকারী। আইএসটি যারা আছেন, বিশেষ করে 25-26 সেশন যারা আছেন, তাদের জন্য অনেক উপকারী। এগুলো আপনার আজীবন লাগবে, আজীবন লাগবে। তো সেগুলো হচ্ছে আপনি ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে সবার আগে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছায়, ঠিক আছে। বেল বাটন অন করে রাখবেন এবং আশা করি এখান থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন। সবাই আমাদের সাথে থাকবেন। এ বলে আমি আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।